এই ভুক্তভোগী যাকে নিয়ে নিউজ হচ্ছে, যিনি জেলে আছেন, উনি আর আমি একই সাথে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর যমুনা ভবনে ১ মাস ২৭ দিন ঘুমিয়েছি এবং উনি ওনার জীবনের এই রিয়েল হিস্ট্রিটা আমাকে উনি শেয়ার করেছেন। এই বাদল ফোরাজি আমাকে সে একবার জিজ্ঞাসা করে যে, "আপনি সৈয়দ রায়হান?" আমি বললাম যে, "আসেন আমরা পরিচিত হই।" তো আমি আসলে জেলের ভিতরে তো মানুষ একটু ডিপ্রেশনে থাকে, আমি ডিপ্রেশনে ছিলাম। কিন্তু এই মানুষটির যে কথাগুলো শুনে আমার ডিপ্রেশন থেকে আমি মুক্তি পাই। উনি আমাকে বলেছিল যে, "ভাই, আপনার এটা তো কোনো মামলাই না। হ্যাঁ? আপনি সামান্য একটা মিথ্যা একটি ভুয়া মামলায় আপনি জেলে আসছেন। কিন্তু আপনি কয়দিন পরেই বের হয়ে যাবেন। আপনি ডিপ্রেশন করতেছেন কেন? আর আমাকে দেখেন, আমার যুগের পর যুগ আমি জেলেই কেটে যাচ্ছে আমার জীবনটা। এবং আমি আদৌ জীবনে বের হতে পারবো কিনা তাও জানি না।" আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই ভিডিওটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং এটা একমাত্র সম্ভব হচ্ছে আপনারা আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ যারা আছেন এবং অডিয়েন্স আছেন, আপনারাই চাইলেই হয়তো আপনার একটি শেয়ারে এই ভিডিওটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হতে পারে। আর ওনার দৃষ্টিগোচর হলেই একজন নিরপরাধ, অসহায়, নির্দোষ ব্যক্তি বেঁচে যেতে পারে। বিষয়টি হচ্ছে আপনারা ইতিমধ্যে আপনাদের নজরে হয়তো এসেছে। এটা আরো ৪ বছর আগেও নিউজ হয়েছিল এবং ২-১ দিন আগে ২-৩ দিন আগেও আবার নিউজ হয়েছে। আর বিষয়টি হচ্ছে বাদল ফোরাজি। এই ব্যক্তির নাম হচ্ছে বাদল ফোরাজি। উনি ইন্ডিয়াতে আগ্রা ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে গিয়ে উনি সেখানে অ্যারেস্ট হন। এখন প্রশ্ন থাকে যে আমি কেন এই ব্যাপারে কথা বলছি? আসলে এই বিষয়টি আমার চেয়ে আর কেউ বেশি জানে না। সবচেয়ে বেশি আমি নিজে জানি। এর কারণটি আপনারা সম্পূর্ণ গল্পটি আমার শুনতে হবে। তাহলে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে এবং আমার মনে হয় যে এই গল্পটি আপনারা শুনলে অবশ্যই আপনারা নিজেরাও আফসোস করবেন। আপনার নিজের জায়গা থেকেও আমি মনে করি প্রত্যেকটি মানুষ এই ভিডিওটি আপনার ফেসবুকে আপলোড করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন অসহায় নির্দোষ মানুষের জন্য ওনার জীবনটা ভিক্ষা চাইতে পারেন। হয়তো একটি আপনার ২ মিনিটের একটি কথায় একটি মানুষ ৪ দেয়ালের বন্দি থেকে মুক্তি পেতে পারে, আলো দেখতে পারে। কারণ একটি তরুণ দুঃখে জেলের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। এর মূল বিষয়টি হচ্ছে এই যে ব্যক্তি নিয়ে কথা বলছি, উনার সাথে আমি ১ মাস ২৭ দিন একই বেডে ঘুমিয়েছি এবং সেটা হচ্ছে জেলের ভিতরে। আপনারা জানেন যে আমি গত বছর অ্যারেস্ট হয়েছিলাম। তো আমি হচ্ছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ যমুনা ভবনে এই বাদল ফোরাজ এবং আমি একই বেডে, একই রুমে, একই ওয়ার্ডে ১ মাস ২৭ দিন ছিলাম। তো কোনো না কোনো কারণে একজন কারারক্ষী আমার প্রোগ্রাম দেখতেন। আমি হয়তো উনাকে চিনতাম না। এবং আসলে আমরা সবসময় একটু আড়ালেই থাকতে চাই এবং জেলের ভিতরে গিয়েও আসলে কাউকে পরিচয় দেওয়ার চেষ্টা করিনি। কিন্তু মানুষ নিজে থেকেই চিনে ফেলেছে। আসলে হচ্ছে কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কাজ করলে যখন পরিচিতি পাবেন তখন আসলে আর নিজেকে আড়াল করে রাখা যায় না। কারণ কেউ না কেউ আপনাকে চিনবে। তো কারারক্ষী এই বাদল ফোরাজ্জিকে বলেছিলেন যে, "এখানে আপনার ওয়ার্ডেই দেখেন সৈয়দ রায়হান নামে একজন ব্যক্তি আছেন। উনি কিন্তু অনেক আলোচিত এবং সারা বাংলাদেশে অনেক কাজ করেছেন। খুবই ফেমাস একজন মানুষ, উনি অনেক আলোচিত।" সেই জায়গা থেকে এই বাদল ফোরাজি আমাকে সে একবার জিজ্ঞাসা করে যে, "আপনি সৈয়দ রায়হান?" আমি বললাম যে, "আসেন আমরা পরিচিত হই।" তো আমি আসলে জেলের ভিতরে তো মানুষ একটু ডিপ্রেশনে থাকে, আমি ডিপ্রেশনে ছিলাম। কিন্তু এই মানুষটির যে কথাগুলো শুনে আমার ডিপ্রেশন থেকে আমি মুক্তি পাই। উনি আমাকে বলেছিল যে, "ভাই, আপনার এটা তো কোনো মামলাই না। হ্যাঁ? আপনি সামান্য একটা মিথ্যা একটি ভুয়া মামলায় আপনি জেলে আসছেন। কিন্তু আপনি কয়দিন পরেই বের হয়ে যাবেন। আপনি ডিপ্রেশন করতেছেন কেন? আর আমাকে দেখেন, আমার যুগের পর যুগ আমি জেলেই কেটে যাচ্ছে আমার জীবনটা। এবং আমি আদৌ জীবনে বের হতে পারবো কিনা তাও জানি না। এবং আমি অল্প বয়সে জেলে ঢুকেছিলাম। আর এখন পর্যন্ত আমি এভাবেই আছি এবং এরই ভিতরে আমি দেশ-বিদেশ অনেক জায়গা ঘুরে এসেছি। এবার আপনাদেরকে মূল ঘটনাগুলো শুনতে হবে। এইজন্য আমি কথাগুলো বলছি যে এই ঘটনাটি আমার চেয়ে বেশি কেউ জানে না। কারণ যিনি ভিকটিম, যিনি ভুক্তভোগী, যাকে নিয়ে নিউজ হচ্ছে, যিনি জেলে আছেন, উনি আর আমি একই সাথে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর যমুনা ভবনে ১ মাস ২৭ দিন ঘুমিয়েছি এবং উনি ওনার জীবনের এই রিয়েল হিস্ট্রিটা আমাকে উনি শেয়ার করেছেন এবং বলেছিলেন, যদি আপনার পসিবল হয় আমার এই কথাগুলো আপনি দেশ-বিদেশকে জানিয়েন সাধারণ মানুষকে। যেহেতু আপনি এগুলো নিয়ে কাজ করেন। তো উনাকে আমি কথা দিয়েছিলাম
যে নির্বাচিত কোনো সরকার আসলে আমি আমার এই কথাগুলো ফেসবুকে তুলে ধরবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে এতদিন তো নির্বাচিত সরকার আসে নাই, এখন অলরেডি এসেছে এবং আমি অপেক্ষায় ছিলাম যে নির্বাচিত সরকারের বেশ কিছু কাজ থাকে, সরকার নির্বাচিত হলে এগুলা গুছিয়ে আসার পরে আমার এই কথাগুলো তুলে ধরবো। তো এরই মধ্যে আমি ইতিমধ্যে দেখলাম যে 3 দিন আগে দুইটা জাতীয় চ্যানেল নিউজ হয়েছে এই বাদল ফুরাজকে নিয়ে। বিষয়টি হচ্ছে, এটা হচ্ছে বাদল ফুরাজির মুখের কথা, উনার সম্পূর্ণ ইতিহাসটা উনি আমাকে শেয়ার করেছেন ওনার জীবনের, কিভাবে উনি জেলে বন্দী। আর আমি ওনার মুখের কথাগুলোই বলছি, তার মানে আপনারা যে যাই বলুন না কেন, মিডিয়ারা আপনারা যতই বলুন না কেন, আপনারাও ঠিক বলেছেন, কিন্তু আপনাদের চেয়ে সবচেয়ে বেশি আমি জানি। কারণ যেহেতু আমি একসাথে 1 মাস 27 দিন ঘুমিয়েছি আমরা একই বেডে, এবং প্রতিদিনের পর দিন আমাদের গল্প হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এবং ওনার জীবনের ইতিহাস নিয়ে। আজকের বিষয়টি আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলো আমার শুনতে হবে, শুনলেই আপনারা খুবই আপনাদের আফসোস হবে একটি মানুষের জন্য। দেখুন, ছেলেটা একদম তরতাজা একটি ছেলে, একদম অল্প বয়সে একটি ছেলে, অল্প বয়সে সে জেলে গিয়েছিল, কিন্তু আজকে এত বছর ধরে, আজকে 18-19 বছর ধরে সে জেলে। বিষয়টি হচ্ছে, উনি আগ্রার তাজমহল দেখতে যখন উনি ইন্ডিয়াতে যান, কিন্তু উনি যেদিন ইন্ডিয়াতে প্রবেশ করেন এর 5 দিন আগে বাদল সিং নামে একজন ব্যক্তি একজন ব্যক্তিকে মেরে ফেলে, এবং যিনি মেরে ফেলে ওই ব্যক্তির নাম ছিল বাদল সিং, মানে খুনি যিনি, যিনি এই খারাপ কাজটি করেছেন। আর ওনার নাম হচ্ছে বাদল ফরাজি। এবং উনি ইন্ডিয়াতে প্রবেশ করার পর ওনাকে ইন্ডিয়া কলকাতা পুলিশ অ্যারেস্ট করে, এবং বাদল ফরাজি আর বাদল সিং এই নামের মিল থাকাতে উনি বারবার ওনার পাসপোর্ট সবকিছু দেখানোর পরও তারা, এবং উনি যখন ইন্ডিয়াতে প্রবেশ করে এর 5 দিন আগে কিন্তু ওই ব্যক্তিটি খুন হয়, যে মামলায় ওনাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু 5 দিন পরে তো উনি বাংলাদেশে ছিল, এবং ওনার পাসপোর্টে সিল আছে, ইমিগ্রেশন সিল আছে, ইন আছে, আউট আছে, হ্যাঁ, উনি যে ইন্ডিয়াতে প্রবেশ করেছেন, তারপরও সবকিছু জেনে বুঝে এই কলকাতা পুলিশ ওনাকে অ্যারেস্ট করে, এবং ওনাকেই দেখায় যে ওই ব্যক্তির খুনি উনি, উনি হচ্ছেন বাদল সিং। তারপরে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে কলকাতা কোর্ট, দিল্লি কোর্ট, হ্যাঁ, ওইখান থেকে মামলাটা দিল্লিতে ট্রান্সফার হয়, দিল্লি কোর্ট ওনাকে 14 বছরের জেল দেয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি জেলের ভিতরে আপনি ভালো কাজ করেন তাহলে এই 14 বছর জেল কাটার পরে আপনি মুক্তি পাবেন, হ্যাঁ। এবং ইন্ডিয়াতে যাওয়ার পর উনি হচ্ছে দিল্লিতে একটি জায়গা হচ্ছে তেহের জেল আছে, তেহের, হ্যাঁ, এই তেহের জেলে থেকে এই বাদল ফুরাজি উনি লেখাপড়া করেন, এবং ওইখান থেকে উনি বিভিন্ন ডিগ্রি, এই জেলে থেকেই অনেক ডিগ্রি উনি লাভ করেন। এবং আপনারা বিশ্বাস করবেন না যে ছেলেটি এত ট্যালেন্ট, মানে বলার মতো না, অনেক জ্ঞানী একটি ছেলে এই বাদল ফরাজি। মানে আমি যত ওনার কথা শুনেছি ততই আমি শিখেছি ওনার কাছ থেকে এই জেলের ভিতরে, অত্যন্ত জ্ঞানী। কারণ আপনারা বুঝবেন যে একটি ছেলে জেলের ভিতরে থেকে বড় বড় ধরনের কিছু ডিগ্রি লাভ করে, উনি লেখাপড়া করে এই জেলের থেকে, তার কেমন, মানে তার আত্মশক্তি বলেন বা কেমন চেষ্টা বলেন, কেমন ধরনের মানুষ এই ছেলেটি। দুঃখের বিষয় হলো, কলকাতা এবং ইন্ডিয়া দিল্লি কোর্ট 14 বছরের তাকে জেল দেয়, এবং সে 9 বছর থেকে 10 বছর দিল্লিতে তেহের জেলে জেল খাটার পর বাংলাদেশের সাথে একটি বন্দি বিনিময় চুক্তি হয়, এবং সেই বন্দি বিনিময় চুক্তি সে বাংলাদেশে থেকে আনানো হয়, এবং দিল্লি তেহের জেলে তার সাথে দিল্লি ইউনিভার্সিটির কিছু ছেলেরা একটি মামলায় জেল খাটে, এবং সেখানে এই দিল্লিতে পরিচয় হয় তেহের জেলে এই ইউনিভার্সিটির ছাত্রদের সাথে, এবং ইউনিভার্সিটির ছাত্রের একজন নেতৃত্ব দিয়েছিলেন একজন নেতা ওই জেলে ছিলেন। ওই নেতার সাথে বাদল ফুরার যখন কথাগুলো হয়, তখন উনি ওনার হিস্ট্রিটা বলে, ইতিহাসটা, যে আমি একজন নিরপরাধ লোক, বাংলাদেশ থেকে আগ্রা দেখতে এসে আমি এখানে অ্যারেস্ট হই, এখন পর্যন্ত আমি এভাবেই আছি। তারপরে ওই ইউনিভার্সিটির যে নেতৃবৃন্দ, যে নেতা ছিলেন, উনি তাকে কথা দিয়েছিলেন যে আমি বের হয়ে আপনাদের জন্য আমি সাংবাদিক সম্মেলন করবো আপনার জন্য। এবং এটা নিয়ে দিল্লি গেইটে অনেক ছাত্ররা মিলে এটা নিয়ে এই সাংবাদিক সম্মেলন হয়, এবং প্রতিবাদ মিছিল হয়, সেটাও কিন্তু আপনারা বিভিন্ন নিউজে এখনো আছে। তারপরে এই অনেক প্রতিবাদ করার পর দিল্লি এবং বাংলাদেশ সরকার একটি চুক্তি, বন্দি চুক্তি বিনিময় হয়,
যে আপনাদের এই বাংলাদেশিকে আমরা আপনাদের কাছে ফেরত পাঠাতে চাই, এবং সেটাও বাংলাদেশের বিভিন্ন জাতীয় মিডিয়াগুলো দেখেছে, তাকে বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশে আনা হয়। এখন বাংলাদেশে আনার পরে এখন পর্যন্ত তার মুক্তি হচ্ছে না, কিন্তু নিয়ম অনুযায়ী 21 সালে 2021 সালেই তার সাজা শেষ হয়েছে। এখন একটি ব্যক্তি দেখেন নিরপরাধ হয়ে কিন্তু সে জেল খাটলো 14টি বছর কোনো দোষ ছাড়া। তারপরে আবার হচ্ছে কি, সে এখন পর্যন্ত জেল থেকে বের হচ্ছে না, আজকে 2026 চলছে। এখন ভাই আপনারা ভাবুন যে একটি নিরপরাধ মানুষ, যে যে মানুষটি এখনো বিয়ে করলো না, এখনো সংসার করলো না, জীবনের কোনো স্বাদ এখনো সে গ্রহণ করলো না ওইভাবে, কিন্তু সে দুঃখে দুঃখে এই জেলে সে মরতেছে, এবং তার একজন বৃদ্ধা মা এখনো এই বিছানায় পড়ে অসুস্থ, খুবই গরিব মানুষ, বসে আছে ছেলের অপেক্ষায়। একটি বোন বিভিন্ন জায়গায় যেতে যেতে ক্লান্ত, আর পারছে না, তার বোনটি বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আমি চাই, এখন সমস্যাটি কোথায় আপনাদেরকে জানতে হবে। সমস্যা হচ্ছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ বলতেছে যে ইন্ডিয়া থেকে নিয়ম অনুযায়ী কোনো বন্দির যখন বন্দি চুক্তি হয় বা বিনিময় হয়, হওয়ার পরে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ ইন্ডিয়ান জেল কর্তৃপক্ষকে ওনারা একটি লেটার লেখে যে এই বন্দির যে সাজা ছিল সেই সাজা শেষ হয়েছে, আমরা তাকে ছেড়ে দিব, যেহেতু সাজা শেষ হয়েছে। এই লেটারটা লেখার পরে দিল্লি জেল কর্তৃপক্ষ যারা আছে তারা এখান থেকে জানাবে, তারাও একটি মেইলের মাধ্যমে জানাবে যে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা ছেড়ে দেন। শুধু এই কাগজটি আসতেছে না, মূল ফ্যাক্ট হচ্ছে এখানে। এখন আমার প্রশ্ন হলো, এই জেল কর্তৃপক্ষ বা কারা মহাপরিদর্শক যারা আছেন, তারা প্রতিনিয়ত বলতেছেন, তারা বারবার তারা ইন্ডিয়াকে তারা মেইল করেছে, কিন্তু ইন্ডিয়া কোনো উত্তর দিচ্ছে না। এখন আমার প্রশ্ন হলো, আমার দেশের নাগরিক, এই দেশের সরকার ব্যবস্থা সবকিছু থাকার পরে যেহেতু মানুষটি 14 বছর সে বিনা অপরাধে সে জেল কেটেছে, এবং 14 বছর জেল কাটার পর যেহেতু তার সাজা শেষ হয়েছে, তাহলে কেন সে আরো 5 বছর আমাদের এই দেশে সে একটি মেইলের জন্য দিল্লি জেল, তেহার জেল যেহেতু তারা কর্ণপাত করছে না, তাদের এই ভুলের জন্য আমার দেশের একজন নাগরিক কেন সে বিনা অপরাধে জেল তো খেটেছেই 14 বছর, তারপরে সে কেন আরো খাটবে? এটা কি তার প্রতি অন্যায় হচ্ছে না? অবশ্যই অন্যায় হচ্ছে। আমি চাই, এটা বাংলাদেশ সরকার চাইলেই পারবেন, ওনারা যদি আরেকটি মেইল করে, অথবা ওনারা যে মেইল করেছেন তার প্রমাণ আছে, যেহেতু তারা এর কোনো কর্ণপাত করেননি, কোনো রেসপন্স করেননি, তাহলে আপনার দেশের একটি নাগরিক তো বিনা অপরাধে এইভাবে দুঃখে দুঃখে মরতে পারেন, তার প্রতি তো অন্যায় হচ্ছে এটা। আমি আশা করি আমার কথাগুলো বোঝাতে পেরেছি। এবং এই বিষয়টি দেখেন, আমাকে এই বাদল ফোরাজি বলেছেন জেলে, এই বিষয়টি নিয়ে আমাদের যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা, আহ, জনাব আসিফ নজরুল মহোদয়, ওনার সাথেও নাকি ওই বাদল ফোরাজির কথা হয়েছিল, এবং উনি নাকি একবার জেলে দেখতে গিয়েছিলেন এই বাদল ফোরাজিকে, এই আমাদের আইন উপদেষ্টা। দেখার পরে উনি নাকি, আসিফ নজরুল মহোদয় নাকি ওনাকে কথা দিয়েছিলেন ওনার এই হিস্ট্রিটা শুনে, যে আমি আপনার জন্য কিছু একটা করবো ইনশাল্লাহ। কিন্তু তারপরে উনি কিন্তু আইন উপদেষ্টা হয়েছেন। হ্যাঁ, আইন উপদেষ্টা থাকাকালীনই কিন্তু আমি নিজেও জেলে ছিলাম, তখন কিন্তু অনেক আক্ষেপ নিয়ে বলেছিলেন বাদল ফোরাজি যে আসিফ নজরুল কিন্তু এখন আইন উপদেষ্টা হয়েছেন, উনি মনে হয় এখন আমার জন্য কিছু করবেন, কিন্তু আমি জানি না কেন উনি কিছু করেননি। হ্যাঁ, তো আসলে আমি চাই এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হোক, এবং এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য, তাহলে একটি প্রাণ, একটি জীবন বেঁচে যাবে। সবাই ভালো থাকবেন, এই ভিডিওটি অবশ্যই আপনারা পৌঁছে দিবেন সব জায়গায়। এবং এই কথাগুলো আমি বলছি বাদল ফোরাজির নিজের মুখের কথা, এবং সত্য কাহিনী, এবং আমার পুরো কাহিনী শুনে মনে হয়েছে যে ছেলেটি আসলেই নির্দোষ। আসুন আমরা সবাই মিলে এই ভিডিওটি প্রচার করে একটি নিরপরাধ মানুষকে জেল থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।